গানের কিরা আমার মধ্যেও কম কিছু না। তো চলো, সোনা দাদা যেই গানটা করার জন্য বারবার উদ্যোগ নিয়েছিল সেই গানটা আমি করি। কেউ আমাকে এখানে ডিস্টার্ব করার মতন কেউ নেই, ঠিক আছে? ও জয় জয় শিব শঙ্কর, ओ जय जय शिव शंकर, काटा लागे ना कंकर, के प्याला तेरे नाम का पिया, ओ गिर जाऊंगी मैं मर जाऊंगी, जो तूने मुझे थाम ना लिया, ओ सौरभ दी। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সকালবেলা ব্রেকফাস্টে গরম গরম ব্রেকফাস্ট নিয়ে এসেছি, ব্রেকফাস্ট নিয়ে এসেছি, ঠিক আছে? এরকমভাবে বলো, কারণ আমরা এখন কোথায় আছি? ये हंसी वादियाँ ये खुला आसमां, आ गए हम कहाँ ओए मेरे साजना, इन बहारों में दिल की कली खिल गई, मुझको तुम जो मिले हर खुशी मिल गई। কোথায় আছি? খুব সুন্দর জায়গায়। मेरी जाने जा मैं तेरी चांदनी, छेड़ दो तुम आज कोई प्यार की रागिनी। সোনা দাদা, আমিও কিন্তু হেভি ভালো গান পারি, আপনিও পারেন, আপনার গলার আওয়াজও খুব সুন্দর। তো এই যে এত সুন্দর জায়গায় আমরা গেছি, হ্যাঁ, তো সেই জন্য সোনা দাদা, যাই হোক, বেশি কিছু না বলাই ভালো। সবার প্রথমে যেটা বলতে চাই সেটা হলো, গতকালকে আমি যখন গায়ের কালার নিয়ে বলেছি, তোমরা অনেকে একটা কথাই বলেছো, আমি যে বলেছি গায়ের কালার দিয়ে কি আসে যায়, সত্যি গায়ের কালার দিয়ে কিছু আসে যায় না। তোমাদের অবজেকশান এই একটাই জায়গায়, সেটা হলো মানে ওখানেও যারা কমেন্ট করেছে তাদেরও অবজেকশানটা এই জায়গাটাতে, যে যার যেটা গায়ের কালার সে নিজে ঢাকছে, এক্স্যাক্টলি সে নিজে ঢাকছে, ফিল্টার মেরে মেরে এমন সাদা করে দিচ্ছে, মানে এই যে ক্যামেরাতে আমাকে যেরকম দেখা যাচ্ছে আর সতীকে যেরকম দেখা যাচ্ছে খুব একটা তফাৎ কিন্তু নেই। যখন ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করে সতী, তখন কিন্তু ওর গায়ের কালার আর আমার গায়ের কালার সেম সেম লাগে, কিন্তু আদৌ কি তাই? আদৌ কিন্তু তা না। আর আমাকেও যতটা ফর্সা দেখা যাচ্ছে ততটাই কি, তোমরা সামনে এসে বিচার করবা ঠিক আছে? আমি নিজের মুখে বেশি কিছু কইতে পারতাম না, রক্ত নাই তো, তাই লিগে সাদা ভূত কি যেন বলে, আমার সাদা ডাইনি। তোমাদের অবজেকশনটা দেখলাম এক জায়গাতেই, যে সুতপা গায়ের রং কালো তাতে কিছু আমাদের যায় আসে না, কিন্তু ও এত ফিল্টার মারে যে একেবারে কোনো রিলেশনই থাকে না। এদিকে আমি তোমাদেরকে বলবো, ও বরাবর স্যামসংয়ের ফোন ইউজ করে। বৌরানির সঙ্গে যখন দেখা হয়েছিল, বৌরানিও কিন্তু স্যামসংয়ের ফোনই তখনও ইউজ করতো, এখন আইফোন কিনেছে, তখন কিন্তু স্যামসং ইউজ করতো। বিশ্বাস করবে না, ফোনের মধ্যে যেরকমটা দেখেছিলাম ঠিক সেরকম, একদম একই রকম দেখতে, বৌরানির কথা বলছি। কিন্তু এই সতীর ক্ষেত্রে হ্যাঁ হিউজ ডিফারেন্স আছে, যেটা কিনা আমি সচক্ষে দেখেছি, আর তোমরা এখন ওই সোনা দাদার কেরামতিতে, ফোনের কেরামতিতে তোমরা দেখছো। হ্যাঁ, এটা একদমই ঠিক, যে কিনা নিজের গায়ের রং নিজেই অ্যাকসেপ্ট করতে পারে না, ফিল্টার এমন ফিল্টার মারে যে নিজেকে একদম কচি সাজিয়ে ফেলে, তারপরে গায়ের কালার একেবারেই, সেখানটায় তোমাদের খিল্লি করাটা হয়তো সাজে, তবু আমি বলতে চাই না, দরকার নেই। আমার স্বভাব দিয়ে কথা, আমার হচ্ছে স্বভাব, ওর মিথ্যাচারিতা, এই সমস্ত দিয়ে, ঢং জোচ্চুরি, এই সমস্ত দিয়ে আমার কথা গেল। রঙের বিষয়টা ক্লিয়ার করলাম। তো এইবার ভক্তি, ও মাই গড, হোয়াট এ ভক্তি! আজকে সোনা দাদাকে পরে ধরবো, আগে হচ্ছে সতীকে বলে নিই। সতী ভিডিও শুরুই হলো, তারা যেতে চলেছে ভগবানের দরবারে, অনেক কষ্ট করে পায়ে হেঁটে উঁচু জায়গা পাড়ি দিয়ে একদম ভগবানের কাছে পৌঁছাতে চাচ্ছে মানসিক শান্তির জন্য। শারীরিক শান্তির থেকে মানসিক শান্তিটা অনেক বেশি জরুরি। এই টপিকটা নিয়ে পরে আসছি, আগে এটা নিয়ে বলিনি, যে ভগবানের কাছে যাচ্ছে। আচ্ছা, আমরা সবাই দেখেছি সতীর না স্নানের ঠিক আছে না কোনো কিছুর ঠিক আছে। যেই ব্যক্তি বাড়িতে পাতা ঠাকুর, বাড়িতে সিংহাসনে পাতা যেই ঠাকুর, এক তো প্রথমে সিংহাসনে ঠাকুর পাততেই চায়নি, কারণ ওদের মধ্যে ছিল যে মন্দিরে যেই ঠাকুর আছে সেখানেই পুজো করতে হবে, তবে ওই ঘরে একটা ঠাকুর পেতেছে। এবার আমি জানি না ফর কন্টেন্ট পেতেছে নাকি অন্য কিসের জন্য পেতেছে আমি জানি না, কিন্তু নিজের মুখেই বলেছিল, এটা আমার শোনা আছে,
যে ও নিজের মুখেই বলেছিল যে আমাদের বাড়িতে কারো ঘরে আলাদা করে ঠাকুর পাতার নিয়ম নেই, আমাদের ওই মন্দিরেই গিয়ে পুজো দেওয়ার নিয়ম, যদি পুজো দিতে হয় ওই মন্দিরে গিয়েই দিতে হবে। কিন্তু মানে যত দিন গেছে তত আলাদা আলাদা নিয়ম আমাদের চোখের সামনে এসেছে, তো এটাও একটা আলাদা নিয়ম। যাই হোক, পেতেছে। তোমাদেরকে একটা কথা বলি, যারা যারা তোমরা, এটা তো লুকানোর কিছু নেই, যারা যারা তোমরা এই যে বাহুমণির দীক্ষায় দীক্ষিত আছো, শিষ্য আছো, হরিওমের শিষ্য আছো, তোমরা কিন্তু অনেকেই জানো যে বাবামণির যে বিগ্রহ, এই যে ওম যে বিগ্রহ, আমি এদিকে তাকিয়েছি কারণ ওখানটায় ছবিটা লাগানো আছে, ওই বিগ্রহের সামনেই সমস্ত ঠাকুরের ঠাকুরকে উদ্দেশ্য করে কিন্তু নিবেদন করা যায়। এটা আমি এখানে এসে জেনেছি, তার জন্য আলাদা আলাদা প্রতিমা ছবির দরকার পড়ে না। এইবার আমি কেন পাতলাম, এটা কিন্তু মানে কি বলবো, নির্দেশ করে দেয়নি যে আর কোনো ঠাকুর রাখাই যাবে না। আমি আসার আগেও কিন্তু বাবা লোকনাথের ছবি ছিল, তারা মায়ের ছবি ছিল, মা কালীর ছবি ছিল, ঠিক আছে, আর তাদেরকে ধূপধুনো দেখানোও হতো, ঘরে থাকলে তো অবশ্যই দেখাতে হয়। এইবার আমি হলাম গিয়ে একটুখানি, তোমরা জানো ছোটোবেলার থেকে ওই বাবার প্রতি একটুখানি ভক্তি, তো ওই ছোট্ট একটা ঠাকুর এনেছিলাম মেলার থেকে, আর হাতে তৈরি করেছিলাম একটা কাগজের প্যান্ডেল। সেটা দেখানোর আগেই আর কি, আমার ইউটিউব খোলার আগেই সেটা নষ্ট হয়ে গেছিলো, কাগজের তৈরি ছিল তো নষ্ট হয়ে গেছিলো। কিন্তু সেটা ওই যে ইউটিউবে ক্রাফট তৈরির বিষয় থাকে না, সেটা দেখে দেখে আমি বানিয়েছিলাম, আঠা দিয়ে, পেপার দিয়ে, সুতোর রিল দিয়ে, হ্যাঁ এইগুলো দিয়ে আমি বানিয়েছিলাম, অনেক কষ্ট করে বানিয়েছিলাম, আর খুব সুন্দর হয়েছিল দেখতে। তো তার মধ্যে ছোট্ট ঠাকুরটা এনে রেখেছিলাম। তারপরে তো কার্তিক ঠাকুর ফেললো, তাকেও পুজো দিলাম, তখন কাঠের ছোট্ট সিংহাসন নিয়ে এসেছিলাম, এনে তার মধ্যে রেখেছিলাম। তারপরে কার্তিক ঠাকুর চলে গেল, মানে হয়ে গেল পুজো, তারপরে ওই সিংহাসনটাও রেখে দিয়েছিলাম, ওই সিঁড়ির নিচে রেখে দিয়েছিলাম, কারণ ওই যে বললাম কোনোরকম কোনো পুজো দেওয়ার কোনো সেরকম ইয়েই ছিল না, শ্বশুরমশাই দিত। আর এইবার তারপরে আস্তে আস্তে মনের মধ্যে একটা ইচ্ছে জাগতে থাকে, বাবা লোকনাথকে যদি একটা আলাদা সিংহাসনে করে প্রত্যেক দিন জল ফুল দিয়ে একটু নকুনদানা দিয়ে যদি ভোগ দিতে পারতাম, তাহলে মনটার মধ্যে যেন একটা শান্তি আসতো। দেখবা ঠাকুর যদি পুজো টুজো করা হয়, তারপরেও সেটাও আমার মনের মধ্যেই, ইচ্ছেটা মনের মধ্যেই সুপ্ত ছিল। কিন্তু যখন আমি মিট আপে গেলাম, তখন যখন আমার হাতে ননিকে দিল, তারপরে তো আমার এটা করণীয় ছিলই। ওই ননির সুবাদেই চেয়েছিল, আমার মনের মধ্যে যে ভেতরে একটা সুপ্ত ইচ্ছা ছিল, তোমাদেরকে আমি বলেছিলাম একটা সিংহাসন, একটু লোকনাথকে বসাবো, পুজো করব, এটা একটা ইচ্ছে ছিল, সুপ্ত বাসনা ছিল। সেই কারণেই ননি আমার কাছে এসেছে। তো ননির জন্য এইবার সব আস্তে আস্তে তোমাদের চোখের সামনেই হয়েছে, এই সিংহাসন, ঠাকুর আনা, বাসন কোসন আনা সব তোমাদের চোখের সামনে হয়েছে। আর রিজনটাও কিন্তু তোমাদের সামনেই রয়েছে, যে আমি যে জোর করে নিজের মন মর্জি চালানোর জন্য আলাদা করে সিংহাসন কিনেছি, এরকমটা কিন্তু আমি করিনি। দীর্ঘ 10 বছর পরে আমার হাতে যখন ননি এসেছে, তখন ননিকে দিয়ে সিংহাসনের আর কি উদ্ভাবনটা করেছি, সব একসাথে করেছি। তাও ননিকে প্রথমে হচ্ছে টুলের উপরে রাখতাম, তখন আমার না মন মানতো না, আস্তে আস্তে আমার মন মানতো না যে সবাই সিংহাসনে রয়েছে আর ননি বেচারাকে আমি ওরকমভাবে খোলা রেখে দিয়েছি। তারপরে আস্তে কী করলাম, ননিকেও আমি সিংহাসনে শিফট করে দিলাম। এই হচ্ছে আমার বৃত্তান্ত। বিশ্বাস করবে না, সন্ধেবেলা যদি বাই চান্স, মেশিন তো না যে টাইম ফিট করে দেবো আর উঠে পড়লাম, দুপুরে ঘুমাতে ঘুমাতে বিকাল হয়ে যায়। এবার আমার কোনো কোনো সময় সন্ধে পার হয়ে যায়, কেমন যে করে হুড়াতাড়া করে উঠি, সন্ধ্যা দিই, সন্ধ্যা পুজো দিই, কারণ টাইমে চলি তো। আর আমি মনে করি আমারও যেমন খিদে পায়, টাইম টু টাইম খিদে পায়, পেটকে দিই। ভগবানের তো আর আমার জন্য কিছু আটকে থাকে না, না ভগবান এসে গ্রহণ করে, কিন্তু ওই যে একটা দৃষ্টি দেয়, ওটার জন্যই কিন্তু আমরা সবাই দিই। তো সেটাও টাইম টু টাইম আমাদেরকে দিতে হয়। তো আমার মধ্যে তো এরকমটা কাজ করে। এত কথা কেন বললাম জানো তো, এই যে ঠাকুরের প্রতি একটা আলাদা ভক্তি আমরা দেখতে পেলাম, সেটা বাড়িতেও ঠাকুর পাতা রয়েছে, সেই ঠাকুরকে আমরা দিতে দেখেছি রাত 8টার সময়, সারা দিনে রাত 8টার সময়। কোনো দিন স্নানই করেনি, পুজোই দেওয়া হয়নি, আমরা বহু দেখেছি এরকম। ঠাকুর পুজো দেওয়াই হয়নি। যখন এই সতী ওই মারুদের বাড়িতে গেল, পুরো 20-22 দিন, একটা দিন মনে হয় ঘট পেতেছিল, শতা ঘট পেতেছিল, সেটা ক্যামেরাতে দেখিয়েছিল, বাদ বাকি ঠাকুর পুজো দেওয়া হয়নি। আমরা কিন্তু সব জানি, তাই না? কিন্তু হঠাৎ দেখো ওখানে গিয়ে কি করে ভক্তি উতলে উঠছে, যে পথ ভেঙে যাব, হ্যাঁ এত দূর ভেঙে যাব, হেঁটে হেঁটে যাব। তো আমার না দেখে জাস্ট মানে কেমন একটা লাগলো, যে ঘরে ঠাকুর পাতা রয়েছে, তাকে ভক্তি করে ঠিক টাইম টু টাইম দেয় না,
ঠিকই থাকে না। বিকালবেলা দুপুরবেলা ঘুমিয়েছি, উঠলাম 7টা-8টার সময়, সন্ধ্যাবাতি পড়েছে? সন্ধ্যাবাতি কিন্তু পড়ে না। তাহলে রাত্রেবেলা পুজো দিতে দেখি? আমি তো আজ পর্যন্ত রাত্রেবেলা পুজো দিয়ে ঠাকুরকে যে শয়ান দেয় কিচ্ছু দেখিনি, আমি তো দেখিনি। তোমরা দেখলে দেখতে পারো, আমি দেখিনি। কোনো সময় দেখেছি দুপুরবেলা ওই ধূপকাঠি ঘুরিয়ে পুজো দিচ্ছে, আর এই নতুন ফুল গাছ আনার পরে ফুল তুলে পুজো দেওয়ার বিষয়টা আমাদেরকে দেখাচ্ছে। আমরা দেখেছি কতখানি উচ্ছৃঙ্খলতার জীবন কাটিয়েছে, আমরা সাক্ষী রয়েছি, ঠিক আছে? তারপরে এসে এরকম ঠাকুরের প্রতি এত ভক্তি, এটা জাস্ট নিতে পারছি না, সেই কারণেই বলা। আচ্ছা, এবার একটা মানসিক আছে। বলি কি মানসিকটা কি? 3টে অপশান আছে। আমার ফাঁসি, আমার যাবজ্জীবন কারাদণ্ড, না কালাপানি? কোনটা তোর ওই মানসিকের মধ্যে, এই 3টের মধ্যে কোনটা আছে? হ্যাঁ, কারণ অন্য কিছু শুধু মানসিক করলে হবে না। যেমন কিনা অনেকে মনে মনে ভাবতে পারে কিসের জন্য মানসিক করতে গেছে, সংসারের সম্পর্ক মানে স্বামী স্ত্রীর সম্পর্ক যাতে ঠিক হয়ে যায়। না, সেটা মানসিক করলেও হবে, না করলেও হবে, সেটা সম্পূর্ণ ওর নিজের হাতে, মানে সতীর নিজের হাতে সম্পর্ক ঠিক রাখা, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ঠিক রাখা, আর যাতে ভবিষ্যতে কোনো ভুল না করে সেটা সম্পূর্ণ ওর হাতে। ও নিজেকে কন্ট্রোল করলে পরে সাংসারিক যে জীবনটা সেটা সুস্থ থাকবে। কিন্তু মানসিক যখন মানুষ করে না, কখন করে বলো তো? যখন সেটা নিজের আয়ত্তে আর থাকে না, ভগবানের চরণে ছেড়ে দিতে হয় যে আমার আয়ত্তে নেই, এটা তুমি চাইলেই সম্ভব হবে। তখনই কিন্তু ওই মানসিক আমরা করি। আমাদের ধরো আমরা একটা কিছু খাবো, ধরো কুরকুরে খেতে ইচ্ছে করছে, ভগবানের কাছে মানসিক করবো না তো? টাকা নেব, দোকানে যাব, কিনে আনবো, তাই তো? কিন্তু এমন একটা কিছু, ঠাকুর আমার যদি ওই জিনিসটা থাকতো, যেটা আমার সাধ্যে নেই, সেটার জন্য ঠাকুরকে ডাকি। এটা মাথায় রেখো। আমি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্ট করে জানি। মানসিক এমনই একটা করেছে যেটা ও হয়তো চেষ্টা করছে, হচ্ছে না, যেটাও ঝপাং করে কিনে আনতে পারছে না বা করতে পারছে না। তা সেই কারণেই বলছি, মানসিকটা কি? আমার যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসি, নাকি কালাপানি? কোনটা মানসিক করতে গেছিলিস? কারণ আমি দেখেছি তোরা যখনই কোনো কিছু অবজেকশন জানাস, সবার আগে আমাকে উদ্দেশ্য করে বলিস। কত লোকে কত কিছু বলছে, ভিডিও টু ভিডিও করছি, তারপরেও তোদের কত আপত্তি, তাই না? যাই হোক, তোরা আপত্তি করতে থাক, এটা তোর যেমন ওটা কাজ, আমারও এটা কাজ। কতবার করে মানুষকে বলেছিস কন্ট্রোভার্সি করো, আমি তো না করিনি। ভিডিওতে যেটা দেখছো সেটা নিয়ে করো। এই যে কথাগুলো বলেছিস না, এইগুলো শুধু মাথায় রাখিস, যাই করবি তার আগে এগুলো মাথায় রাখিস। আচ্ছা, এইবার আসে সেই টপিকটা, যেটা কিনা ওই যে মানসিক শান্তি শারীরিক শান্তি অপেক্ষা অনেক বেশি। ওয়াও, হোয়াট এ ট্যাগলাইন! ওয়াও, শূন্য যেন মনে হইলো আমি কোনো আধ্যাত্মিক বাণী শুনতাছি। হ্যাঁ, যে গৌরগোপাল দাস আছে না, গৌরগোপাল দাস আছে না, তো আমি ভাবলাম হয়তো সেরকম একটা বাণী শুনছি। আহা, কানে যেন মধু গুলে গেল। ছট করে ক্যাসেটের ওই যে পুরোনো ক্যাসেটের ফিতেগুলো থাকে না, পেঁচিয়ে গেলে করে আওয়াজ হয়, ঠিক সেরকম আমার একটা কিছু মনে পড়ে গেল। ভেরি রিসেন্ট বাজারে গেছিল, তোমাদের মনে আছে? বাজারে গেছিল, যেই বাজার থেকে সবসময় বাজার করে, মাছ বাজার করে, সেই বাজারে একজন কেউ মারা গেছে। আর এটা হয় বাজার করা হাটের দোকানের কেউ মারা টারা গেলে সেদিন পুরো বন্ধ থাকে, তাকে উদ্দেশ্য করে তার আত্মার শান্তি কামনার্থে তারা বন্ধ রাখে। তো সেরকমই একটা ঘটনা ঘটেছিল। তো মাছ বাজার বন্ধ ছিল, ওই বাজার থেকে আরেকটা বাজারে হেঁটে যেতে হয়েছিল। এক বাজার থেকে আরেক বাজারে যাওয়ার কোনো রাস্তা ছিল না, আশা করছি তোমাদের মনে পড়েছে। হ্যাঁ, আর সেই রাস্তা ছিল না বলে বাড়িতে এসে অনেক কথা বলেছে, যে ওদের বোঝা উচিত ছিল যে আমরা যাব, ওদের বোঝা উচিত ছিল। তো এই বাজার থেকে ওই বাজারে বাইক নিয়ে যাওয়া যায়, কমসে কম এরকম একটা ব্যবস্থা রাখতে পারতো। কত কষ্ট হয়েছে এক বাজার থেকে আরেক বাজারে যেতে, মনে পড়ে সেই কথাটা। এই যে আসার আগেই তো যে এক বাজার থেকে আরেক বাজারে যেতে গিয়ে বাইকের করে যেতে না পেরে হেঁটে যেতে হয়েছে বলে এতগুলো কথা শুনিয়েছে, আজকে হঠাৎ করে এত আধ্যাত্মিকতার ভূত কি করে চাপলো ওর মধ্যে? যে এটা অ্যাকচুয়ালি আধ্যাত্মিকতা না, এটা হচ্ছে সাধু সাজার চেষ্টা। হ্যাঁ, বেশ একটু মোটিভেশনাল কথাবার্তা বলা, যে শারীরিক কষ্টর থেকে
মানসিক শান্তি অনেক বেশি গুরুত্ব রাখে আমাদের জীবনে। ওলে বাবা লে, এর জন্যই মেয়েকে রেডিমেড আগের দিনের বাসি রুটির উপরে ডিমের অমলেট একটা চিপকে দিয়ে ব্যাস তার মধ্যে দিয়ে জ্যাম দিয়ে এগরোল হয়ে গেল, 2 মিনিটের ম্যাগি বানিয়ে দিয়ে হয়ে গেল, সিটি মেরে ডালিয়া বানিয়ে দিয়ে হয়ে গেল, এই করে দিয়ে হয়ে গেল। তার নাকি হঠাৎ করে বাবার কাছে হেঁটে যাওয়ার ইচ্ছে হয়েছে। আসলে এটা কি হচ্ছে ওদের সাথে জানো তো? আমি প্রথমে ভাবছিলাম কি মুড সুইংস, না না না, এটাকে মুড সুইংস বলে না। দেখবা আমরা ধরো কোনো একটা বই দেখছি, খুব মনোযোগ দিয়ে দেখছি, কোনো একটা ক্যারেক্টার আমাদের খুব পছন্দ হয়ে গেছে, আমরা এরকম হওয়ার চেষ্টা করছি কিন্তু পারছি না। দেখবো ওই বইটা দেখার পরে কিছুক্ষণ ওই ক্যারেক্টারটা না আমাদের মধ্যে চলতে থাকে, অটোমেটিক্যালি চলতে থাকে না চাইলেও, তারপর তার রেশটা আস্তে আস্তে সরে যায়। হ্যাঁ, তো এ যে গেছে না, এই যে সতী যে গেছে, ওখানটায় গিয়ে এদের যে মানে কি বলবো, এরা যে এত অ্যাক্টিভ এবং আমরা সেটা বলছি, কন্টিনিউয়াসলি বলছি, সেটা ওর মধ্যে ঢুকছে এবং ওর দিমাগের কিরাগুলোকে নাড়া দিচ্ছে যে চল তুইও করে দেখা যে তুইও খাটতে পারিস, তুইও হাঁটতে পারিস। এটা এছাড়া আর কিচ্ছু না। ওর মনের মধ্যেকার যে ক্যারেক্টারটা আছে সেটা মাঝে মধ্যে চেঞ্জ হওয়ার চেষ্টা করে, আর তার ফলস্বরূপ এই যে এত দূর হেঁটে গিয়ে কি শান্তি পাচ্ছি। বাড়িতে ঠাকুরকে অভুক্ত রেখে তারপরে চড়ছে হিমালয়ে, চড়ে বাবার কাছে যাচ্ছে, তাই না? কেমন একটা হাস্যকর। আমার সত্যি ও যখন বলেছে না যে শারীরিক কষ্ট অপেক্ষা মানসিক শান্তিটাই বেশি, গা গুলিয়ে উঠেছে আমার। বলে কি, একদিন তাড়াতাড়ি উঠে মেয়েকে সাজো বিছানা করে দিয়ে পড়তে বসাবে, তার সেইটুকু পর্যন্ত ইচ্ছা করে না। সে শারীরিক কষ্ট মানসিক শান্তির জ্ঞান দিতে বসেছে। বাসি ঘরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেয়, সে মানসিক শান্তি শারীরিক কষ্টের জ্ঞান দিতে বসেছে। মেনে নেওয়া যায়? আমরা এখানটায় ভিউয়ার্স রয়েছি, মেনে নেওয়া যায়? আচ্ছা, বাই দ্য ওয়ে, একজন আমাকে কালকে বলেছে যে সতী এরকম বলেই আমার সংসার চলছে। ইয়েস, হ্যাঁ, সংসার চলছে। সতী আসার আগে আমি ভিডিও করতাম না, আর ভিডিও করার আগে আমি খেতেও পেতাম না। ওই স্টেশনের কাছে গিয়ে মাই কুছ দে দে, লোকে টাকা দিত, খুচরো পয়সা দিত, সেই দিয়ে ওই স্টেশনের পাশে লুচি আর ঘুগনি কিনে খেতাম। এই করে সংসার চলতো আমার, ঠিক আছে? এই করে সংসার চলতো। হ্যাপি? হ্যাঁ, হ্যাপি। তা বলি কি, যাদের নিয়ে ভিডিও করছি, দর্শক দেখছে, তাদেরকে গিয়ে বলো, যারা তোমরা এসে বলছো যে আমি একে নিয়ে বলছি বলে আমার সংসার চলছে, এক কাজ করো, তাকে বলো এই ধরনের মিস্টেকগুলো করতে না, যাতে করে আমার সংসারটা না চলে। যাও গিয়ে বলো। আর এই গানটা সেই সব চ্যানেলে গিয়ে মারো, যেই সব চ্যানেলের ক্রিয়েটাররা আমাকে নিয়ে ভিডিও করে, সেই সব চ্যানেলে গিয়ে এই গানগুলো মারো। ক্ষমতা নেই, আসলে ক্ষমতা নেই না, আসলে হচ্ছে হিংসুটি। সেই কারণে আমাকে এসে জ্ঞানটা দিতে পারো। তোমাদের জ্ঞানে ওই, কারণ ওটা কোনো জ্ঞান নয়, যা করছে সেটাকেই তুলে ধরছি, আর দর্শক ভালোবেসে দেখছে। এবার আসি, এই যে ঘুরতে যাওয়া, সে চুড়ি কিনতে যাওয়া বলো, অন্য কারোর বাড়িতে যাওয়া বলো, কিছু কেনাকাটা করতে যাওয়া বলো, বা এই যে মন্দিরে যে গেল, সেটা মন্দিরে গেছে, বাচ্চা মানুষ কষ্ট হবে, এটাকে আমি অ্যাভয়েড করলাম। বাদ বাকি এই যে বৌদির সাথে যে সতী ঘুরতে যাচ্ছে, মেয়েটাকে নিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি ওরা গেছে কি করতে সেটা ভাবো তো। গেছে কি করতে? বাচ্চাটাকে নিয়ে ওই একটা দিনই, প্রথম দিনই যে রিলস করতে বেরিয়েছিল, সেই দিনই শুধু নিয়ে বেরিয়েছিল, আর একটা দিনও নিয়ে বেরোয়নি। তাহলে ওদের কি বাড়ি, কি নিজেদের বাড়ি, কি অন্যের বাড়িতে যাওয়ার কি পার্থক্য বলো তো? শুধুমাত্র ভিউজ ছাড়া আর কি কোনো কিছু ওদের জীবনে আছে? আর কোনো কিছু কি ওদের জীবনে আছে? আমার তো মনে হয় না যে আছে। বাচ্চাটাকে এই যে কয়দিন ওরা রয়েছে, 4-5 দিন, ঘরের মধ্যেই বন্দি করে রেখেছে। ও বাড়িতেও মোবাইল দিয়ে রাখে, তাও বাড়িতে ওই স্কুলে টুলে যায়, পড়াতে আসে, পড়তে তো যায় না, পড়াতে আসে, নাচ করতে যায়, তাও কিছুটা টাইম কাটে। কিন্তু এখানে কি করেছে? এখানে সারাক্ষণ ফোন নিয়েই বসেছিল। কি বেড়াতে গেছে ওরা? এটাকে কি বেড়াতে যাওয়া বলে? এটাকে কোনো দিক থেকেই বেড়াতে যাওয়া বলে না। এটাকে কি বলে তোমরাই ভাবো। আমি তো দেখছি না। মানুষে বেড়াতে গেলে কি এরকমভাবে ঘরের মধ্যে বাচ্চা মেয়েটার ঘোরার সময় মেয়েটাকে নিয়ে ঘুরবে, মেয়েটাকে ঘরের মধ্যে রেখে ব্যাস নিজে চললো।
কন্টেন্ট ছাড়া আর কিচ্ছু বোঝে না। এই সতী ব্লগ আর কন্টেন্ট ছাড়া কিচ্ছু বোঝে না। এত পয়সা, তা ভালো একটা দিকে ব্যয় কর না, এটা ভালো দিকে ব্যয়। যাই হোক, ও আচ্ছা, পাহাড় যখন দেখাচ্ছিল তখন এক ব্যক্তি যখন দেখলো যে সতী ভিডিও করছে, এক ব্যক্তি হিন্দিতে বলছে যে যদি তোমার বউয়ের বাড়ি ওই পাহাড়ের ওই দিকটায় হতো, তাহলে বাপের বাড়ি আর কি, তোমার বউয়ের বাপের বাড়ি যদি ওই দিকে হতো, পাহাড়ের ওই দিকে হতো, তাহলে তোমার বউ যখন বাপের বাড়ি যেত বিয়ের পরে, তুমি আনতে যেতে বা দিতে যেতে, নাকি একবারেই বিয়ে করে নিয়ে চলে আসতে আর যেতে দিতে না, বা গেলে পরে আর আনতে যেতে না? আমি যদি ওখানটায় উপস্থিত থাকতাম, আমি বলতাম, এক্সকিউজ মি দাদা, 7 সমুদ্র 13 নদীর পারেও যদি এই মেয়ের কোনো কারণে যেতে হতো, সে বাপের বাড়ি হোক বা যার বাড়ি হোক না কেন যেতে হতো, এই যে স্বামী, পত্নীব্রতা যে স্বামী, সে এই বউকে ছাড়তো না। কারণ রুজি রোজগার, এই মানে রুজি রোজগার, রুটি কাপড়া মাকান এই বউয়ের দৌলতেই হয়েছে। ওই মাকানটাও বউ বানিয়েছে, রুটি কাপড়া সেটাও বউই দিচ্ছে। তো পাহাড়, একটা পাহাড় 7 সমুদ্র 13 নদী পার করে হলেও এই বউকে নিজের কাছে ধরে নিয়ে এনে রাখবে। ওই যে টুপুস টুপুস সোনার ডিম পাড়া হাঁস বলে কথা, তাই না? আচ্ছা, এইবার আমাদেরকে একটুখানি শিবশম্ভু সম্পর্কে জ্ঞান দিচ্ছে কে? আমাদের সতা। বলছে এই যে নন্দী ভিরিঙ্গি বাবা সবচেয়ে বড় ভক্ত। হে বাবা, এতদিন ধরে আমি জানতাম সতা তুই বাবার সবচেয়ে বড় ভক্ত। এ তুই কি শোনালি? তুই আমাকে কি শোনালি যে তুই বাবার বড় ভক্ত নস? তুই বাবার বড় ভক্ত নস? ওই নন্দী ভিরিঙ্গি বাবার দিকে তাকিয়ে থাকে কখন বাবা আসবে আর পিঠে করে নিয়ে যাবে। বাবা, আমার সমস্ত ধ্যান ধারণা তুই ঠুরুং 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 চুরমার করে দিলি ভেঙে। তারপরে বাড়ি এসে শুরু হলো ও গা হাত পা ব্যথা। অ্যাকচুয়ালি আমাদের প্লেন রাস্তায় যদি আমাদের হাঁটার অভ্যাস না থাকে, সেই মানুষটা যে কিনা সব সময় বাড়ির বাইরে বেরোলেই ওই বাইকে করে যাতায়াত করে, হাঁটা যার মানে কি বলবো অভ্যাসের মধ্যেই নাই, তার যদি সমতল রাস্তা ছাড়ো উঁচুর দিকে উঠতে হয়, তাহলে তার তো কষ্ট হবেই। আর খুব স্বাভাবিকভাবেই পা হাত পা সব ব্যথা করছে, এটা তো বড্ড স্বাভাবিক। তারপরে আবার পরের দিন প্যাকিং ঠ্যাকিং করে বেরিয়ে যাওয়া আছে, প্যাকিং করা আছে, পরের দিন বেরিয়ে যাবে, অর্থাৎ আজকে চলেও এসেছে জায়গা মতো। ভিডিওটা তোমরা কালকে পাবে, গতকালকে চলেও এসেছে, সেটাই বলছি আর কি। হ্যাঁ, হলো বল, হলো তাহলে ঘোরা হলো। বলেছিলিস না যে ওখানে তোরা ঘর ভাড়া করে থাকবি বা ওখানে তোরা একটা জায়গা কিনে বাড়ি করবি? তোরা না প্রচণ্ড আতকেলে তোরা যেখানেই যাস সেখানে সব কিছু তোদের ভালো লেগে যায় এবং সেখানেই তোরা একটা বাড়ি কিনে জায়গা কিনে বাড়ি করার প্ল্যান করিস। যেখানে যাস, গুড়গুড়িদের বাড়ি গেলি, সেখানের আশেপাশের সিন সিনারি তোর কত পছন্দ, ওখানেই একটা জায়গা কিনে বাড়ি করার প্ল্যান করে ফেললি। মারুদের বাড়িতে গেলি, সেখানের আশেপাশ তোর কী ভালো লাগছে, ওখানটাই একটা বাড়ি করার প্ল্যান করলি। তারপরে এই সোনা দাদা বৌদির যে একটা এই তোদের এখানে বাড়ি আছে, সেখানটায় কত সুন্দর। তোরা এরকম আতকেলেপনা, তোদের নিজেদের কাছে যা আছে সেটা বাদ দিয়ে বাদ বাকি মানুষের কাছে যা আছে সেটা তোদের ভালো লাগে, সব কিছু ভালো লাগে। মানে কি বলবো, শুধু লজ্জার খাতিরে বলতে পারিস না তোমার বরটা কত ভালো, আমার বরটাও যদি এরকম হতো, এটা লজ্জার খাতিরে বলতে পারিস না। বাট আমরা বুঝি যে এক সময় মন্দিরে থাকতো, তার এখন একটা নিজের বাড়ি করে ফেলেছে, সে নিজের ক্ষমতায়, তার সেটা হবে তার কাছে স্বর্গ না। অন্যের বাড়ির বাথরুম থেকে শুরু করে বেডরুম, ব্যালকনি থেকে শুরু করে বক্স জানালা, সব কিছু পছন্দ, ছাদ থেকে শুরু করে গ্রাউন্ড ফ্লোর, সব কিছু পছন্দ, শুধু নিজেরটা পছন্দ হয় না। আশ্চর্য, এরা আশ্চর্য। আর সোনা দাদার ক্যামেরাতে সতাকে যা লাগছে বিশ্বাস করো, এটা একদম সত্যি কথা, পুরো বিড়িখোর লাগছে, কিছু করার নেই, এটাই অরিজিনাল ফেস। আর সতীর ক্যামেরাতে এসে সতা নিজেকে স্মার্ট দেখিয়ে কীভাবে, এই যারা তোমরা বলতে সতাকে কি স্মার্ট লাগছে, কি হ্যান্ডসাম লাগছে,
তোমরা সোনা দাদার ভিডিওতে ক্যামেরাতে শতাকে দেখে এখন কি বলবে? আমার কাছে লুক ম্যাটার করে না, তবুও সবাই খুব বলতো না, খুব বলতো কি হ্যান্ডসাম লাগছে দাদাকে, ব্ল্যাক পরে কি হ্যান্ডসাম লাগছে। আসল লুক, আসল খেকো লুক ওই সোনা দাদার ক্যামেরাতে বেরিয়ে গেছে। আইফোন বলে কথা, ঠিক একদম আসল লুক বেরিয়ে গেছে। তারপরে ওই যে সোনা বৌদির ভিডিওতে দেখলাম ওই যে এক ননদের বাড়িতে গিয়ে চুরি টুরি দিল, যখন 4 জনকে এক ফ্রেমে আনছিল, সত্যি ওর গায়ের রঙটা এখন যেন আরও বেশি কালো লাগছে। এত কালোও আমি দেখিনি, অবশ্যই একদিনের জন্য দেখেছি তো, এত কালোও দেখিনি, জানি না, বুঝতে পারছি না। যাই হোক, কিন্তু ওর ক্যামেরাতে কি ফিল্টার, বাপরে বাপ, পুরো সাদা কইরা ফেলায়। আচ্ছা, সোনা দাদাকে নিয়ে আমার খুব একটা বেশি কিছু বলার নেই, মনটা খারাপ, কিন্তু সোনা দাদা প্রচণ্ড কথা বলে, মোস্ট টকেটিভ পারসন আই হ্যাভ এভার সিন। বাবা, ইংলিশ এতখানি, প্রচণ্ডই টকেটিভ। আর হচ্ছে তোমার কান্নাকাটি আসছে। হ্যাঁ, মরশুমটা ভালো ছিল, শীতকালে দেখবা কাজ করে শান্তি, ঘুরে শান্তি, খেয়ে শান্তি, সব কিছুতে শান্তি। তো সেখান থেকে ওই কোচবিহারে যাচ্ছে, ওখানটায় মানে কি বলবো, বাতাবরণ, ওয়েদার প্রায় একই রকম। যেটা বলার কথা সেটা হচ্ছে, সোনা দাদা, আমরা ভাবছি যে সোনা দাদারা হয়তো, আমরা ভাবছি না, যারা কমেন্ট করেছিল তারা ভেবেছিল যে সোনা বৌদি সোনা দাদা রাগ করছে, ওরা অসময়ে এসেছে, ওদের প্যাকিং করা আছে, বা একটা নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করবে, বাচ্চাটার পরীক্ষা, হ্যাঁ না তা না, অনেক রিজন দিয়ে ভিডিও করেছি, এবং তোমরাও কমেন্ট বক্সে বলেছো, সোনা দাদার কমেন্ট বক্সে তোমরা বলেছো। বাট সোনা দাদার আজকে থাম্বনেলটা দেখে সত্যি বলছি, সোনা দাদা নাম্বার 1 বিজনেসম্যান। হ্যাঁ, নাম্বার 1 বিজনেসম্যান। উনি জানে যে এটা একটা বড় ব্লগার, অনেক বড় ব্লগার, যার কিনা ফেস ভ্যালু, সে নেগেটিভ ওয়েতেই হোক না কেন, প্রচুর ফেস ভ্যালু। এই কারণে বড় করে একটা সতীর ছবি লাগিয়েছে, আর বেশ একটা মানে কি বলবো, কন্টেন্টের সঙ্গে মিলিয়ে এই সোনা দাদা প্রথমে ছবি তোলে, তারপরে সেই ছবিটাকে থাম্বনেলে দেয়। মানে ব্লগিং যে হয়, আর ব্লগাররা যেরকম থাম্বনেল ইউজ করে, কি থাম্বনেল ইউজ করে, প্রত্যেকটা মানে সারাদিন যা শ্যুট করলো সেখান থেকে স্ক্রিনশট নিয়ে তারপরে ছবি আর কি থাম্বনেলে সেট করে, একাধিক ছবি নিয়ে সেটাকে খুব সুন্দর করে কোলাজ করে, বা কখনো একটা ছবির মধ্যে কিছু ছবি আর কি কাট করে লাগায়। কিন্তু আমাদের সোনা দাদা কী করে, বেশ আলাদা করে ছবি তুলে নেয়, মন মরা। এই কয়েকটা দিন যতগুলো ছবি দিল সোনা দাদা, সব মন মরা, সব কটা মন মরা। কখনো নিজের বউকে মানে দুটো কাপল একসাথে মন মরা, কখনো দুই মানে বৌদি ননদ, মানে ওই সোনা বৌদি আর সতী একদিকে মন মরা, আবার ওইদিকে সতা আর সোনা দাদা মন মরা। এরকমভাবেই চলছে। সোনা দাদা প্রত্যেকটা দিন থাম্বনেলে মন মরার ছবি দিয়ে গেল, আর ভেতরে দিব্য গান গেয়ে বেড়াচ্ছে। সত্যি সব একই। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, কী মানসিক করতে গেছিল একটুখানি বলো তো তোমরা, আমার কালাপানি, ফাঁসি, না যাবজ্জীবন কারাদণ্ড? টাটা।